আমরা এখন আলোচনা করব তৎসম শব্দের স্বরসন্ধি এটা নিয়ে। তো তৎসম শব্দের স্বরসন্ধি, তৎসম স্বরসন্ধি এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো এখন। এখন তৎসম স্বরসন্ধির যে ব্যাপারটা ভালো করে বুঝেন, তৎসম স্বরসন্ধির যে ব্যাপারটা, এই তৎসম স্বরসন্ধি নিয়ে আমরা আলোচনায় যাব। তো আলোচনায় যাওয়ার আগে আমাদের বেশ কিছু নিয়ম মাথায় রাখতে হবে। তো আমি একটু নিয়মগুলো আগে একটু লিখি, আপনারাও নিয়মগুলো আমার সাথে সাথে লিখে ফেলেন। কোনো মানে ইয়া করা লাগবে না, কোনো নিয়মের জন্য কোনো জায়গা রাখা লাগবে না। আপনারা জাস্ট সিরিয়াল বাই নিয়মগুলো লিখে ফেলেন, পরে হচ্ছে আমরা একটা একটা করে পাশে উদাহরণগুলো একটা একটা করে এক্সাম্পল 1 এর উদাহরণ, এক্সাম্পল 2 এর উদাহরণ বা নিয়ম রুল 2 এর উদাহরণ, রুল 3 এর উদাহরণ এরকম করে আমরা নিচে নিচে বা পাশাপাশি লিখবো। সো আপাতত আপনার কোনো জায়গা রাখার দরকার নেই, সিরিয়াল বাই 1 থেকে মানে 10-11টা নিয়ম পড়াবো, 10-11টা নিয়ম জাস্ট করে লিখে ফেলবেন, ঠিক আছে? এক এক করে 10-11টা নিয়ম করে লিখে ফেলবেন, ওকে? তাহলে আসেন এক নম্বর লিখেন। এক নম্বর লিখেন, সেটা হচ্ছে স্বরেয় বা স্বরেয়া এর পরে যদি আবার স্বরেয় বা স্বরেয়া থাকে তাহলে দুইটা মিলে স্বরেয়া হয়। এটা হচ্ছে এক নম্বর নিয়ম। স্বরেয় বা স্বরেয়া প্লাস স্বরেয় বা স্বরেয়া ইকুয়াল টু স্বরেয়া, ওকে? এক নম্বর নিয়ম, স্বরেয় বা স্বরেয়া প্লাস স্বরেয় বা স্বরেয়া ইকুয়াল টু স্বরেয়া। এটা হচ্ছে স্বরেয় বা স্বরেয়া পরে স্বরেয় বা স্বরেয়া থেকে স্বরেয়া হয়। দুই নম্বর নিয়ম, সেটা হচ্ছে স্বরেয় বা স্বরেয়ার পরে আবার যদি রস্বই বা দীর্ঘই থাকে তাহলে দুইটা মিলে এ হয়। তিন নম্বর হচ্ছে স্বরেয় বা স্বরেয়ার পরে যদি রস্বও বা দীর্ঘও থাকে তাহলে দুইটা মিলে ও হয়। 4 নম্বর হচ্ছে স্বরেয় বা স্বরেয়ার পরে যদি রি থাকে তাহলে দুইটা মিলে রেফ হয়। 5 নম্বর নিয়ম হচ্ছে স্বরেয় বা স্বরেয়ার পরে যদি এ বা ওই থাকে তাহলে দুইটা মিলে ওই হয়। 6 নম্বর নিয়ম হচ্ছে স্বরেয় বা স্বরেয়ার পরে যদি ও বা ও থাকে তাহলে দুইটা মিলে ও হয়। 7 নম্বর নিয়ম হচ্ছে রস্বই কিংবা দীর্ঘের পরে যদি আবার রস্বই কিংবা দীর্ঘই থাকে তাহলে দুইটা মিলে দীর্ঘই হয়। 8 নম্বর হচ্ছে রস্বই কিংবা দীর্ঘের পরে যদি অন্য কোনো স্বর থাকে তাহলে দুইটা মিলে জ ফলা হয়। লিখে বলেন, ওকে? এরপর সে 9 নম্বর কি? 9 নম্বর হচ্ছে রস্বও কিংবা দীর্ঘ এর পরে যদি আবার রস্বও কিংবা দীর্ঘও থাকে তাহলে দুইটা মিলে দীর্ঘও হয়। 10 নম্বর, রস্বও কিংবা দীর্ঘ এর পরে যদি অন্য কোনো স্বর থাকে দুইটা মিলে ব ফলা হয়। ব। 11 নম্বর জয় রেফ ইকুয়াল টু, আচ্ছা এটা জয় রেফ ইকুয়াল টু, আচ্ছা এটা একটু অন্যরকম, এটা আমরা একটু অন্যরকম ভাবে শিখি। আচ্ছা 11 নম্বর আর 12 নম্বর এটা আমি পরে বলবো, জাস্ট 11 নম্বরটা আমি লিখে রাখি, 12 নম্বর পরে বলবো। জয় রেফ এখানে লিখে রাখেন, জয় রেফ ইকুয়াল টু রয় রেফ শিখান। 11 নম্বরটা অন্য একটু মার্ক করে রাখতে পারেন। 11 নম্বর হচ্ছে জয় রেফ ইকুয়াল টু রয় রেফ শিখান। এটা হিসাব আমরা পরে দেখবো, এটা আপাতত হিসাব থাক, আপাতত হিসাব নাই, এটা হিসাব আমরা পরে দেখবো। আচ্ছা এইবার আমরা যে পয়েন্ট নিয়ে আলোচনা করব, আগে সবাই একটু তুলে নেন, ওকে? ওয়েট, আগে একটু তুলে নেন সবাই, তোলার পরে আমাকে জানাবেন, তারপরে আমি আলোচনা যাব। ওকে, ভেরি গুড। আচ্ছা এইবার আসেন, এবার তাহলে আমরা আলোচনা করব কি নিয়ে, খুব ভালো করে খেয়াল করেন। আমাদের 1 নম্বর পয়েন্টে ছিল স্বরেয় বা স্বরের পরে স্বরেয় বা স্বরে থাকলে স্বরে হয়। আচ্ছা তার আগে এইবার আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের স্কুল কলেজ কোচিং গুলোতে আমাদেরকে শেখানো হয় এই পদ্ধতিটা, যে স্বরেয় বা স্বরের পরে স্বরেয় বা স্বরেয়া থাকলে কি হয়, বা স্বরেয় বা স্বরের পর হ্রস্ব বা দীর্ঘ থাকলে কি হয়, এই পদ্ধতিটা আমাদেরকে শেখানো হয়। কিন্তু দুঃখের বিষয়, আমাদের পরীক্ষার হলে প্রশ্ন আসে এইটা থাকলে বাকি দুইটা কি হয়। আমাদের পরীক্ষার হলে প্রশ্ন আসে কি, এইটা থাকলে বাকি দুইটা কি হয়। যেমন আমি যদি বলি, ধরেন আপনার পরীক্ষা হলে, আপনি একটু চিন্তা করেন, নিজেই চিন্তা করেন, আপনার পরীক্ষা হলে প্রশ্নটা কি এরকম আসে, নি বিসর্গ যোগ চয় ইকুয়াল টু কি, এইটা আসে? নাকি এইটা আসে যে নিশ্চয় শব্দের সন্ধি বিচ্ছেদ কি? কোনটা আসে বলেন তো? আপনার পরীক্ষা হলে কোশ্চেন কোনটা আসে, 1 না 2? মানে আপনার পরীক্ষা হলে কোন টাইপস এর কোশ্চেন আসে, 1 নাম্বার আসে না 2 নাম্বার আসে? আপনার পরীক্ষা হলে কোশ্চেন আসে হচ্ছে 2 নাম্বার টাইপস, অর্থাৎ নিশ্চয় শব্দ সন্ধি বিচ্ছেদ কি। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে সারা জীবন শেখানো হয় এইটার পরে এইটা থাকলে এইটা হবে, অথচ পরীক্ষা আসে এইটা থাকলে এই দুইটা কি হবে। আমার কথা কি বুঝতে পারছেন? সো তার মানে
এই আমরা আজকের ক্লাসে পুরো সন্ধি বিচ্ছেদ সবকিছু আমরা উল্টো দিক এদিক থেকে করার চেষ্টা করব। আমরা সবকিছু এদিক থেকে করার চেষ্টা করব, অর্থাৎ পরীক্ষার হলে যেভাবে থাকে সেইভাবে করে করার চেষ্টা করব। আশা করি তাহলে পুরোটা আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার? এবার আসেন তাহলে আমাদের 1 নম্বর পয়েন্টে কি ছিল। 1 নম্বর পয়েন্টের উদাহরণ। ওকে, 1 নম্বর পয়েন্টের উদাহরণ রুল 1। ব্যাপারটা হচ্ছে আমরা বলছি যে সরয় বা সরয়ের পরে সরয় বা সরয়া থাকলে আ হয়, এটা আমাদের নিয়ম। এখন ভাই আমরা তো আর নিয়ম পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমরা উল্টা দিক থেকে প্র্যাকটিস করব। তাহলে প্র্যাকটিসটা কিরকম হবে? যদি দেখি কোন শব্দের মাঝখানে আকার আছে, কোন শব্দের মাঝখানে আকার আছে, তাহলে আমরা ওই জায়গাটা কি করব? ওই জায়গাটা আমরা ভেঙে ফেলবো। ভেঙে ফেলবো কিভাবে আমি একটু দেখাচ্ছি। দেখেন, আমি যদি বলি কমন ওয়ার্ড দিয়ে শুরু করি, ধরেন আমি বললাম বিদ্যালয়। তো বিদ্যালয় শব্দটা দেখতেছি যে এটাকে সন্ধি বিচ্ছেদ করবো কিভাবে। আমি দেখতেছি আমার এখানে আছে ভাই, আমার এখানে আকার আছে, তাহলে যেই জায়গাটাতে আকার আছে এই আকারের জায়গাটা ভেঙে ফেলতে হবে। তাহলে আকার জায়গাটা ভেঙে ফেললে কি হবে? দেখেন, একটা অংশে বসবে হচ্ছে একটা অংশে বসবে হচ্ছে বিদ্য, আর আরেকটা অংশে বসবে হচ্ছে লয়। দুইটা অংশ ভেঙে ফেললাম। ঠিক আছে, একটা অংশে বসবে হচ্ছে বিদ্য, আরেকটা অংশে বসবে হচ্ছে লয়। এখন দেখেন, আমরা জানি যে আকার থাকলে কি হয়, প্রথম শব্দের শেষে একটা অ বা আ বসে, আর দ্বিতীয় শব্দের শুরুতে একটা অ বা আ বসে। এখন দেখেন, বিদ্য অ আছে, কিন্তু এর কোনো অর্থ আছে? অর্থ নাই। তো আমি যদি অর্থ আছে, আর দ্বিতীয় শব্দের শুরুতে কি দিলে অর্থ হবে বলেন? অ দিলে অর্থ হবে নাকি আ দিলে অর্থ হবে? অলয় শব্দের কোনো অর্থ আছে? নাই। কার অর্থ আছে? আলয়ের অর্থ আছে। তার মানে কি হবে? বিদ্যাযোগ আলয় বিদ্যালয়। বুঝছেন না বুঝেন নাই? এটা হচ্ছে বিদ্যাযোগ আলয় বিদ্যালয়। এরকম আর কি হতে পারে? দেখেন, আর কি হতে পারে আমি দেখাই। যেমন আমি যদি বলি, দেখেন গ্রন্থাগার, যদি বলি গ্রন্থাগার, এখন আপনি দেখেন গ্রন্থাগারের মধ্যে কি একটা আকার আছে না? এই যে গ্রন্থাগার, একটা আকার আছে না? তাহলে আকার জায়গাটা ভেঙে ফেলেন। আকার জায়গাটা ভাঙলে কি হবে? আকার জায়গাটা ভাঙলে হবে হচ্ছে, দেখেন আকার জায়গাটা ভাঙলে হবে হচ্ছে গ্রন্থ যোগ গার। এখন আপনি চিন্তা করেন, গ্রন্থ শব্দের অর্থ আছে না নাই? হ্যাঁ আছে। আবার এখানে আকার দেওয়ার দরকার নাই, আগের তার মতো এখানে এটাই চলবে, যথেষ্ট। কিন্তু দ্বিতীয় শব্দ শুরুতে দেখেন অ দিব না আ দিব। এখন এখানে অ দিলে হবে আগার, তার মানে গ্রন্থযোগ আগার গ্রন্থাগার। ঠিক আছে, তাহলে বিদ্যাযোগালয় বিদ্যালয়, গ্রন্থযোগ আগার গ্রন্থাগার। এরকম আমি যদি বলি স্বর্ণাক্ষর, খেয়াল করেন, আমি যদি বলি স্বর্ণাক্ষর, তাহলে স্বর্ণাক্ষর কি হবে? ঠাড়া মুখস্থ বললেন না, বোঝার চেষ্টা করেন। এই যে দেখেন মানে আকার আছে, তা আকার জায়গাটা আমি যদি ভেঙে ফেলি তাহলে কি পাচ্ছি? দেখেন স্বর্ণ, আর তারপর হচ্ছে খর, মানে আকার জায়গাটা ভেঙে ফেললে। এখন যেহেতু আকার ছিল, তো তার মানে প্রথম শব্দের শেষে একটা কি অ বা আ বসবে। তো স্বর্ণ শব্দটি এমনিতেই অর্থ আছে, আর দ্বিতীয় শব্দের শুরুতে এখানে অ বা আ বসবে। সো তার মানে স্বর্ণ শব্দের অর্থ আছে, আমার এখানে স্বর্ণ বলার দরকার নাই। আর দ্বিতীয় শব্দের শুরুতে আমি অ দিব, কারণ অ দিলেই অর্থ হয়ে যাচ্ছে অক্ষর। কথা বুঝতে পারছেন? অ দিলে অর্থ হয়ে যাচ্ছে অক্ষর, তার মানে স্বর্ণযোগ অক্ষর স্বর্ণাক্ষর শেষ। তাহলে বলেন বিদ্যালয়, গ্রন্থাগার, স্বর্ণাক্ষর। বুঝছেন না বুঝেন নাই? হচ্ছে আমরা কিছু একটু কঠিন ওয়ার্ড দেখি। আমি যদি বলি অন্যান্য, আমি যদি বলি অন্যান্য, তাহলে এবার দেখেন এই যে মানে আকার আছে না, এই আকার জায়গাটা আমি ভেঙে ফেলবো। তাহলে আকার জায়গাটা ভাঙলে কি হবে? এই যে দেখেন, আকার জায়গাটা ভাঙলে হবে হচ্ছে অন্য যোগ নয় জাফলা। এই তো, অন্য যোগ নয় জাফলা। এখন আপনি বলেন, আমরা জানি আকার থাকলে প্রথম শব্দের শেষে অ বা আ বসে, তো অন্য শব্দের তো অর্থ আছে। এটা এখানে আমরা মানে অন্যা দেওয়ার দরকার নাই, আকার দেওয়ার দরকার নাই, অন্য এমনিতে অর্থ আছে। এখন দ্বিতীয় শব্দ শুরুতে এখানে আমি কি দিব? এখানে আমি অ দিলে হবে অন্য, আর আ দিলে হবে আন্ন। এবার আপনি বলেন, এটা কি অন্য না আন্ন? কোনটার অর্থ হয়? আন্নর কোনো অর্থ আছে? অর্থ নাই। তার মানে এটা কি দিবেন? এটা হচ্ছে অন্য প্লাস অন্য, অন্যান্য। কনসেপ্ট ক্লিয়ার? আশা করি বুঝে গেছেন। তাহলে এইগুলা যদি বুঝে থাকেন, এইবার আসেন আপনাকে আমি একটা আনকমন ওয়ার্ড দিই। যেমন আমি যদি বলি হিমাচল, আমি যদি বলি হিমাচল, এখন হিমাচলের সন্ধি বিচ্ছেদ করলে কি হবে ভালো করে খেয়াল করেন। হিমা, এই যে আকার আছে, আকার জায়গাটা ভেঙে ফেলেন। তাহলে আকার জায়গাটা ভাঙলে কি হবে? আকার জায়গাটা ভাঙলে হবে হচ্ছে হিম যোগ চল, তাই না? এখন দেখেন, হিম, হিম মানে ঠান্ডা, তাহলে হিম শব্দের তো অর্থ আছে, তাই না? হিম শব্দের তো অর্থ আছে। হিম মানে কি বলেন? হিম মানে হচ্ছে ঠান্ডা। তাহলে হিম শব্দের যেহেতু অর্থ আছে, এখন এই জায়গায় কি দিলে অর্থ হবে? এই জায়গায় কি অচল দিব না আচল দিব? প্রবলেমটা তো এইখানেই। কেন ভাই, কি প্রবলেম? প্রবলেম হচ্ছে এখানে অচল দিলেও অর্থ হয়, আচল দিলেও অর্থ হয়। ব্যাপারটা বুঝেন?
হিমাচল শব্দের ক্ষেত্রে হিমযোগ অচল দিলেও অর্থ হয়, আবার হিমাচল হিমযোগ আচল দিলেও অর্থ হয়। তাহলে দুইটার ক্ষেত্রে কোনটাকে আমরা বেশি উত্তর মানে পারফেক্ট উত্তর ধরবো, এইটা আমরা কিভাবে বুঝবো? হিমযোগ আচল না হিমযোগ অচল, এইটা কিভাবে বুঝবো আমরা? এখন আসেন খুব ভালো করে খেয়াল করেন জিনিসটা, হিমযোগ অচল না হিমযোগ আচল, এটা কিভাবে ক্লিয়ার করবেন শুনেন। হিমযোগ অচল না হিমযোগ আচল, এটার ব্যাপারটা কিভাবে ক্লিয়ার করবেন? খুব সিম্পল একটা মানে বিষয় বলছি। নরমালি সাধারণত দ্বিতীয় শব্দের শুরুতে মানে দুইটা ওয়ার্ডের মধ্যে যে দুইটা বসালেই অর্থ পাবেন এরকম সাধারণত হয় না, সাধারণত একটা বসালেই অর্থ পাওয়া যায়। নরমালি সাধারণত দ্বিতীয় ওয়ার্ডের শুরুতে একটা বসালে অর্থ পাওয়া যায়। যেমন এই যে বিদ্যালয়, এখানে আলয় না বসায় কেউ যদি অলয় বসাইতো তো অলয়ের অর্থ হয় না, আলয়ের অর্থ হয়। আলয় মানে স্থান। তারপর হচ্ছে আগার, এই যে ভোজনাগার, গ্রন্থাগার, ঠিক আছে, তো পাঠাগার, তার মানে পাঠের যে আগার মানে পাঠের যে স্থান, আগার মানে স্থান, আগার বা আলয় দুইটা মানে হচ্ছে স্থান। তো তার মানে এই আগার, এখন এখানে কিন্তু অগার দিলে কোনো অর্থ হবে না, অগার দিলে কি কোনো অর্থ হবে না, আগার দিলে অর্থ হচ্ছে। এখন সাধারণত কি বললাম, দুইটার মধ্যে যে কোনো একটারই অর্থ হয়। তো এইরকম কেস খুব কমই হয় যে অ দিলে অর্থ হয়, আ দিলে অর্থ হয়, বা ও এর ক্ষেত্রে ও দিলে অর্থ হয়, ও দিলে অর্থ হয়, হ্রস্ব দীর্ঘের ক্ষেত্রে হ্রস্ব দিলে অর্থ হয়, হ্রস্ব দীর্ঘ দিলে অর্থ হয়। এরকম কেস খুব কম পাওয়া যায়, সাধারণত যে কোনো একটা দিলে অর্থ এরকমই পাওয়া যায়। তবে যে সকল ক্ষেত্রে দুইটা দিলেই অর্থ পাওয়া যায়, যেমন এই যে অচল আর আচল, এরকম ক্ষেত্রে আপনি কি করবেন? এরকম ক্ষেত্রে দেখতে হবে অর্থের দিক থেকে কোনটা লজিক্যাল, সেটা কারেক্ট আনসার। অর্থের দিক থেকে কোনটা লজিক্যাল? এখন অর্থের দিক থেকে লজিক্যাল মানে কি? অর্থের দিক থেকে লজিক্যাল মানে চিন্তা করেন একটু। হিম মানে কি? হিম মানে হচ্ছে ঠান্ডা। বলেন হিম মানে কি? হিম মানে হচ্ছে ঠান্ডা। হিম মানে কি? হিম মানে হচ্ছে ঠান্ডা। আর আচল মানে কি বলেন তো? অচল মানে হচ্ছে পর্বত। অচল মানে কি? অচল মানে হচ্ছে পর্বত। আর আচল মানে হচ্ছে শাড়ির অতিরিক্ত প্রান্ত ভাগ। আচল মানে হচ্ছে শাড়ির প্রান্ত ভাগ, শাড়ির অতিরিক্ত প্রান্ত ভাগ। এবার আপনিই বলেন তাহলে হিমাচল মানে কি? শাড়ির অতিরিক্ত ঠান্ডা প্রান্ত ভাগ, নাকি হিমাচল মানে ঠান্ডা পর্বত? বলেন কোনটা? হিমাচল মানে কি শাড়ির অতিরিক্ত ঠান্ডা প্রান্ত ভাগ? তা তো আর না, তাই না? শাড়ির অতিরিক্ত ঠান্ডা প্রান্ত ভাগকে আমরা হিমাচল বলি, ব্যাপারটা তো তা না। হিমাচল হচ্ছে হিমযোগ অচল। কথা কি বুঝতে পারছেন? বাংলাদেশের অনেক রাইটারের বইতে এটা হিমযোগ আচল দেওয়া আছে, এটা 100% ভুল। কারণ এটা হচ্ছে হিমযোগ অচল। এবং কেন অচল হবে আশা করি ব্যাখ্যাটা আপনারা বুঝতে পারছেন। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার একটু জানান। ওকে ফাইন, তাহলে এটা আমরা গেলাম, এতক্ষণ দেখলাম হচ্ছে 1 নাম্বার রুলস। এবার আসেন রুলস নাম্বার 2। এবার আসেন রুল 2। রুল 2 কি খেয়াল করেন। রুলস নাম্বার 2 হচ্ছে স্বরের পর হ্রস্ব দীর্ঘ থাকলে দুটো মিলে এ হবে। আমি রুলস নাম্বার 2টা আরেকবার একটু বড় করে লিখে দিচ্ছি, খেয়াল করেন। রুলস 2 হচ্ছে, ওকে রুলস 2, রুল 2 কি? রুল 2 হচ্ছে স্বরেয় বা স্বরেয়ার পরে যদি হ্রস্বই বা দীর্ঘই থাকে তাহলে দুইটা মিলে এ হবে। স্বরেয় বা স্বরের পরে যদি হ্রস্ব বা দীর্ঘই থাকে তাহলে দুইটা মিলে এ হবে। এখন আচ্ছা, এখানে একটা কথা আছে, আপনাদের অনেকের কাছে মনে হতে পারে ভাই এই যে রুলস গুলো এগুলো কি আমাদের মুখস্থ করতে হবে? আপনাদের অনেকের কাছে মনে হতে পারে এই রুলস গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো ছাড়া আপনি সরাসরি করতে পারবেন না। তাহলে বলেন রুলস গুলো কি মুখস্থ করতে হবে না? বলেন রুলস গুলো কি মুখস্থ করতে হবে না? অনেকের কাছে মনে হতে পারে ভাই অবশ্যই মুখস্থ করতে হবে। উত্তর হচ্ছে নো, আপনার মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। ভাই বিশ্বাস করেন আমার নিজেরও একটা রুলস মনে নাই, আমার একটা রুলসও মনে নাই। তাহলে প্রশ্ন হচ্ছে ভাই আপনার মনে না থাকলে আপনি লিখলেন কেমনে? ওকে ফাইন, শুনেন লিখলাম কেমনে। ব্যাপারটা হচ্ছে আমি যখন লিখি তখন আমার মাথার মধ্যে কিন্তু এই পাশের এটা কি হবে এটা কাজ করে না। আমার মাথার মধ্যে শুধু এইটুকু কাজ করে যে কোন শব্দের শেষে অ বা আ আছে, তারপর হচ্ছে দ্বিতীয় শব্দের শুরুতে হ্রস্ব দীর্ঘ আছে। এইটুকু আমি লেখার পর এই পাশে কি হবে এটা আমি জানি না, এটা অটোমেটিক আমার ব্রেন থেকে চলে আসে। আমি যখন এটা লিখতে থাকি তখন আমার ব্রেন থেকে চলে আসে এরকম যে শুভ যোগ ইচ্ছা, ওয়ার্ডটা হয় শুভেচ্ছা, তার মানে দুটো মিলে একার হবে। আমি যখন স্বরের পর হ্রস্ব দীর্ঘ হবে মানে লিখলে কি হবে এটা লিখতে থাকি, তখন আমি জানি না অ্যাকচুয়ালি বেশি কি হবে, বাট আমার মাথায় উদাহরণের ক্যালকুলেশন চলতে থাকে। আমার মাথা থেকে অ্যান্সার চলে আসে যে সূর্য প্রথম শব্দের শেষে অ আছে, আর উদয় দ্বিতীয় শব্দের শুরুতে হ্রস্ব আছে, তাহলে সূর্য যোগ উদয় কি হয়ে যাবে? সূর্যোদয়, তার মানে ওকার হবে। বুঝছেন না বুঝেন নাই? মানে ব্যাপারটা হচ্ছে আমার এই রুলস একটাও মুখস্থ করার দরকার নাই। অনেক কোচিং এ দেখছি স্টুডেন্টদেরকে এই রুলস মুখস্থ করার ঠাড়া মাইরা লাই স্টুডেন্ট গুলো ডাইরেক্ট মুখস্থ করে মাইরা ফেলে, ঠিক আছে? এবং টিচার এভাবে বলে রুলস থেকে কিন্তু কোশ্চেন আসবে। আমি অস্বীকার করছি না রুলস থেকে কোশ্চেন আসবে, রুলস থেকে অবশ্যই কোশ্চেন আসবে। এরকম কোশ্চেন আসতে পারে স্বরের পরে এ বা ওই থাকলে দিলে মিলে কি হবে, বাট ওয়াই আমার এটা মুখস্থ করতে হবে কেন? এটা তো বুঝার বিষয়, এটা বুঝলে কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। তাহলে
স্বর্ণাক্ষর, বিদ্যালয়। আচ্ছা, এবার আসলে আমরা 2 নম্বর নিয়মে চলে যাচ্ছিলাম। তাহলে 2 নম্বর নিয়মটা কি, এটা আমরা দেখলাম। 2 নম্বর নিয়মটা হচ্ছে, দেখেন 2 নম্বর নিয়ম হচ্ছে সরে বা সরে পর অসুবিধা দীর্ঘ হলে দীর্ঘ মিলে এ হবে। কিন্তু আমরা তো এভাবে শিখবো না, আমরা কি শিখবো, একার থাকলে ওই জায়গায় ভাঙলে কি হবে, বিচ্ছেদ কি হবে। তাহলে চলেন আমরা এরকম দেখি কিছু উদাহরণ। যেমন আমি যদি বলি, খেয়াল করেন, আমি যদি বলি পূর্ণেন্দু, আমি কিছু উদাহরণ দেখাই আপনাকে। হ্যাঁ, দেখেন পূর্ণেন্দু একার আছে। অথবা আমি যদি বলি মহেন্দ্র, আমি যদি বলি মহেন্দ্র, অথবা আমি যদি বলি লঙ্কেশ্বর, আমি যদি বলি লঙ্কেশ্বর, অথবা আমি যদি বলি আমি যদি বলি লঙ্কেশ্বর, মহেন্দ্র, পূর্ণেন্দু, আমি যদি বলি যদি বলি মানবেতর, তাহলে খেয়াল করেন মানবেতর, মানবেতর। ওকে, যদি বলি অপেক্ষা, যদি বলি অপেক্ষা, ওকে, তাহলে অপেক্ষা, মানবেতর, লঙ্কেশ্বর, মহেন্দ্র, লঙ্কেশ্বর, মহেন্দ্র, পূর্ণেন্দু। ঠিক আছে, অনেকগুলো উদাহরণ লিখলাম। তো এই যে আরো আরো আছে, লিখলে তো আরো লিখতে পারবো। যেমন আমি যদি বলি, দেখেন শুভেচ্ছা, ঠিক আছে, যদি বলি শুভেচ্ছা, ওকে, শুভেচ্ছা। তারপর হচ্ছে মনে করেন অপেক্ষা, মানবেতর, লঙ্কেশ্বর, মহেন্দ্র, শুভেচ্ছা, জলেন্দ্র, ঠিক আছে, শুভেচ্ছা, জলেন্দ্র, ওকে, ইত্যাদি ইত্যাদি আরো অনেক লেখা যাবে, আর লিখলাম না। এবার শুনুন, ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের এখানে একার আছে, পূর্ণে একার আছে, পূর্ণে একার আছে। তো এই একারের উচ্চারণটা হচ্ছে কোথায়, খেয়াল করেন তো, পূর্ণ এর আগে না পূর্ণ এর পরে, বলেন। পূর্ণে একারের পরে হচ্ছে, তার মানে একার পর্যন্ত আমার একসাথে হবে, অর্থাৎ কারেক্ট আনসারটা হবে এরকম যে পূর্ণ, আর তারপরে হবে 9 দয় রস্যকার, এই তো নাকি। এখন পূর্ণ শব্দের অর্থ কি, এটা তো আমরা বুঝি। আর দ্বিতীয় শব্দের শুরুতে এটা কি বসবে, মানে আমার তো রুলসটা কি, একার থাকলে ওই জায়গাটা ভেঙে ফেলতে হবে। তো ভেঙে ফেললাম আমরা, এই যে পূর্ণ যোগ 9 দয় রস্যকার। তো একার থাকলে জায়গাটা ভেঙে প্রথম শব্দ শেষে সরে বা সরে বসবে। তো পূর্ণ শব্দের তো অর্থ আছে, আকার দেওয়ার দরকার নেই। আর দ্বিতীয় শব্দের শুরুতে রস্য বা দীর্ঘ বসবে, সেখানে কি বসবে, এখানে বসবে রস্যই। তার মানে পূর্ণ যোগিন্দু, পূর্ণেন্দু, শেষ। পূর্ণ যোগিন্দু, পূর্ণেন্দু। এখন আসেন মহেন্দ্র, এটা কি হবে, চিন্তা করেন, মহেন্দ্র, তাহলে মহে একার আছে কোথায়, হয়ের পরে, তাহলে হ পর্যন্ত আমরা একসাথে লিখে ফেলি। তার মানে মহ, তারপর হচ্ছে 9 দয় রফলা, ওকে, মহ, আর তারপর হচ্ছে 9 দয় রফলা, ওকে। এখন দেখেন, এই যে বললাম মহ যোগ 9 দয় রফলা, তো মহ শব্দের কি কোনো অর্থ আছে, নাই। তো তার মানে এটা কি হবে, এটা হচ্ছে মহা। আর দ্বিতীয় শব্দ শুরুতে কি হবে, দ্বিতীয় শব্দ শুরুতে এটা হচ্ছে 9 দয় রফলার আগে কি দিলে অর্থ হয়, রস্য না দীর্ঘ, কারণ আনসার হচ্ছে রস্য দিলে অর্থ হবে ইন্দ্র, ইন্দ্র, মহাযোগ ইন্দ্র, মহেন্দ্র। এরপর দেখেন লঙ্কেশ্বর, দেখেন লঙ্কে একার আছে, তাহলে একারটা যে জায়গায় আছে ওই জায়গাটা ভেঙে ফেলো, তাহলে কারেক্ট আনসার হবে হচ্ছে লঙ্ক যোগ স্বর। এখন ভাই তুমি চিন্তা করো, লঙ্ক এই শব্দের কি কোনো অর্থ আছে, না। সো তার মানে এটা কি হবে, এটা হবে লঙ্কা। আর দ্বিতীয় শব্দের শুরুতে কি বসবে, দ্বিতীয় শব্দের শুরুতে এখানে বসবে হচ্ছে ঈশ্বর, মানে দীর্ঘই বসবে, তার মানে ঈশ্বর, তার মানে লঙ্কা যোগ ঈশ্বর, লঙ্কেশ্বর। এবার দেখো মানবেতর, মানবেতর মধ্যে দেখো মানবে একার আছে কোথায় আছে, বয়ের পরে, তাহলে ব পর্যন্ত আমরা একসাথে লিখে ফেলি। তাহলে কারেক্ট আনসার হবে হচ্ছে মা ন ব, আর তারপর হচ্ছে তর, মানব তর। তার মানে এবার একার যেহেতু আছে, তাহলে একার জায়গাটাতে আমি কি করবো, রস্যইকার যদি বসে দিই, তাহলে মানব যোগিতর, মানবেতর, শেষ। মানব যোগিতর, মানবেতর, শেষ। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখেন, এরপর আসেন অপেক্ষা। তাহলে খেয়াল করেন, অপে একার আছে, তাহলে একারটা কোথায় আছে, ওইখানে ভেঙে ফেলি। বাংলা হবে হচ্ছে অপ যোগ খা। এখন আপনি চিন্তা করেন, দেখেন অপ, এটা কি উপসর্গ হয় না, উপসর্গ হয়। যখন প্রথম শব্দের শেষ, মানে প্রথম শব্দে এটা কোনো উপসর্গ পেয়ে যাবেন, তখন আর আপনারা অন্য কোনো কিছু চেক করতে হবে না, এটার অর্থ কি, এই কি সেই কি, কিছু দেখা লাগবে না, খালি দেখবেন অপ, দ্যাটস ইট, ঠিক আছে। আচ্ছা, এইবার আসেন, অপ তো বুঝলাম। এখন দ্বিতীয় শব্দের শুরুতে, দ্বিতীয় শব্দের শুরুতে এখানে কি বসবে, ইচ্ছা বানানটা হবে হচ্ছে দীর্ঘিকার দিয়ে। তার মানে কারেক্ট আনসার হচ্ছে অপযোগ ইচ্ছা, অপেক্ষা। কনসেপ্ট ক্লিয়ার? এটা হচ্ছে অপযোগ ইচ্ছা, অপেক্ষা। আচ্ছা, এইবার আসেন শুভেচ্ছা। শুভেচ্ছা কি হবে, আমি জানি আপনারা জিজ্ঞেস করলে ঠাডা মুখস্থ বলে দিবেন, ঠাডা মুখস্থ না, বুঝার জিনিস, বুঝে বুঝে বলেন। দেখেন শুভেচ্ছা, দেখেন শুভে একার আছে, তো একার জায়গাটা ভেঙে ফেলেন, একার জায়গাটা ভাঙলে হবে কি, শুভ যোগ ছয় ছয় একার। এখন আমরা জানি কি, আমরা জানি হচ্ছে একার থাকলে প্রথম শব্দ শেষে অবা আ বসে। তো শুভ শব্দের তো এমনিতেই অর্থ আছে, শুভ মানে ভালো। তো তাহলে আলটিমেটলি এখানে কি আমার দ্বিতীয় মানে আকার দেওয়ার দরকার আছে, দরকার নেই। আর দ্বিতীয় সাথে শুরুতে ইচ্ছা বানানোর আগে কি বসবে, রস্যই বসবে। তো এটা তো আমরা সহজেই বুঝতে পারি। তার মানে কি, শুভযোগ ইচ্ছা, শুভেচ্ছা, শুভযোগ ইচ্ছা, শুভেচ্ছা। এরকম আর কি আছে ভাই, এরকম দেখেন এই যে জলেন্দ্র, তাহলে জলেন্দ্রকে ভাঙলে আমরা কি পাবো,
দেখেন জলে একার আছে, তো জলে একার যেহেতু আছে তাহলে একার যেটা ভাঙলে আমরা কি পাবো, জল যোগ নয় দয় রফলা। তো দেখেন এখন জল শব্দের তো অর্থ আছেই, আর ইন্দ্রর আগে কি বসবে, রশ্মি বসবে, তার মানে জল যোগ ইন্দ্র জলেন্দ্র, দ্যাটস ইট, শেষ। জল যোগ ইন্দ্র জলেন্দ্র, এই পর্যন্ত কমপ্লিট। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে এতক্ষণ আমরা দেখলাম হচ্ছে রুলস 2, এবার সে রুল 3 তে চলে যাই। রুল 3, আচ্ছা রুল 3 কি? ও এখানে একটা কথা আছে, রুল 2 তো আমরা পড়লাম। রুল 2 এর ক্ষেত্রে এবার আপনার মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া নিয়ম তো বুঝলাম, সবই তো ঠিক আছে, কিন্তু দ্বিতীয় শব্দের শুরুতে কখনো দেখতেছি রস্যই, কখনো দেখতেছি দীর্ঘই, আবার কখনো রস্যই, আবার কখনো দীর্ঘই, আবার কখনো রস্যই, আবার কখনো দীর্ঘই। প্রশ্ন হচ্ছে আমি কেমনে বুঝবো যে দ্বিতীয় শব্দের শুরুতে রস্যই বসবে না দীর্ঘই বসবে? আমার কথাই বুঝতে পারছেন? মানে এটা নিয়ে আপনার কনফিউশন থাকতে পারে যে ভাই আমি কেমনে বুঝবো যে প্রথম শব্দের শুরুতে কি রস্যই বসবে নাকি দ্বিতীয় দীর্ঘই বসবে। তো এখানে একটা ফানি ট্রিক্স আছে, ফানি ট্রিক্সটা আপনি মাথায় রাখতে পারেন। ফানি ট্রিক্সটা হচ্ছে এরকম, আপনি আমার সাথে একবার বলেন আর লিখে দেখবেন বুঝতে গেছে। বলেন, বলেন ইচ্ছা ইপসা ইস, বলেন ইচ্ছা ইপসা ইস, 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 দীর্ঘ ইকার দিস। ওকে, ইচ্ছা ইপসা ইস, দীর্ঘ ইকার দিস। ওকে, দীর্ঘ ইকার দিস, তার মানে ইচ্ছা ইপসা এবং ইস এই তিনটা দিয়ে যদি শুরু হয় তাহলে এটা হচ্ছে দীর্ঘিকার হবে, এছাড়া রস্যিকার। তাহলে ইচ্ছা ইপসা ইস, দীর্ঘ ইকার দিস। কনসেপ্ট ক্লিয়ার? ইচ্ছা ইপসা ইস, দীর্ঘ ইকার দিস। ওকে ফাইন, তাহলে এটা গেল হচ্ছে এতক্ষণ রুল নাম্বার 2। এবার আসেন রুল 3। এবার আসেন রুল 3। রুল 3 কি? ওকে, রুল 3 হচ্ছে স্বরে বা স্বরের পরে যদি রস্য বা দীর্ঘ থাকে দুইটা মিলে ও হবে। রুল 3 কি? স্বরেয় বা স্বরের পরে, স্বরেয় বা স্বরেয়ার পরে যদি রস্যও বা দীর্ঘও থাকে তাহলে দুইটা মিলে ও হবে। স্বরেয় বা স্বরের পর রস্য বা দীর্ঘ থাকলে দুইটা মিলে ও হবে। কিন্তু আমরা তো এই নিয়ম শিখবো না। কেন শিখবো না? কারণ আমরা শিখবো উল্টা দিক থেকে, ওকার থাকলে কি হবে। যেমন যেমন মনে করেন আমি যদি বলি দেখেন সূর্যোদয়, তাহলে এবার খেয়াল করেন সূর্যোদয়। অথবা আমি যদি বলি দেখেন জলোচ্ছ্বাস, তাহলে খেয়াল করেন জলোচ্ছ্বাস। ওকে, জলোচ্ছ্বাস, তাহলে সূর্যোদয় জলোচ্ছ্বাস। আমি যদি বলি চঞ্চলর্মি, যদি বলি চঞ্চলর্মি, তাহলে এবার দেখেন চঞ্চলর্মি। অথবা আমি যদি বলি গৃহর্ধ, আমি যদি বলি গৃহর্ধ, ওকে, তাহলে দেখেন চঞ্চলর্মি, গৃহর্ধ, জলোচ্ছ্বাস, সূর্যোদয়, এগুলো সব কি? সব হচ্ছে ওকার আছে। সবগুলোতে কি আছে বলেন? সবগুলোতে ওকার আছে। সূর্যোদয়, জলোচ্ছ্বাস, চঞ্চলর্মি, গৃহর্ধ। এখন ওকারের জায়গাটা আমরা ভাঙবো, তাহলে ওকারের জায়গাটা ভাঙলে কি হবে বলেন তো? সূর্যোদয়, এখানে ওকারের জায়গাটা ভাঙলে কি হবে? সূর্যোদয়ের ওকারটা কোথায় আছে বলেন তো? সূর্য, সূর্য মানে জয়ের পরে, তাহলে জ পর্যন্ত আমরা একসাথে লিখে ফেলবো। তাহলে জ পর্যন্ত আমরা একসাথে লিখে ফেলবো, তাহলে একসাথে লিখে ফেলি। দেখেন সূর্য লিখে ফেললাম, আর তারপর হচ্ছে দয়, এরকম আছে। এখন দেখেন আমরা জানি ওকার ভাঙলে প্রথম শব্দের শেষে রস্যরে বসরে, দ্বিতীয় শব্দের শুরুতে রস্য দীর্ঘ বসবে। তো এখানে দেখেন সূর্য অ আছে, তো আমার এখানে আকার বসানোর দরকার নাই। আর দ্বিতীয় শব্দের শুরুতে কি দিলে অর্থ হবে? রস্য দিলে হবে উদয়, সো রস্যও। কারেক্ট আনসার হচ্ছে সূর্য যোগ উদয়, সূর্যোদয়। কথা বুঝতে পারছেন? এরকম আর কি আছে? জলোচ্ছ্বাস। জলোচ্ছ্বাসকে যদি ভাঙে তাহলে খেয়াল করেন ওকার আছে, তাহলে ওকারের জায়গাটা ভাঙলে কি হবে? জল যোগ ছাস। এবার জল শব্দের অর্থ আছে না নাই? আছে। জল শব্দের অর্থ পানি, তো জলা বলার দরকার নেই। আর দ্বিতীয় শব্দের শুরুতে কি দিলে অর্থ হবে? রস্যও দিলে হবে উচ্ছ্বাস, এবং এটার অর্থ আছে। তাহলে জল যোগ উচ্ছ্বাস, জলোচ্ছ্বাস। এবার দেখেন চঞ্চল উর্মি, খেয়াল করেন চঞ্চল, চঞ্চল ওকার আছে, তাহলে আমরা এখানে কি করব? আমরা এখানে হচ্ছে ওকারের আগ পর্যন্ত ভেঙে ফেলবো, তাহলে চঞ্চল যোগ ময়রেফ রস্যিকার। ওকে, চঞ্চল যোগ ময়রেফ রস্যিকার। এবার আপনি দেখেন চঞ্চল শব্দের অর্থ আছে না নাই? আছে। আমার এখানে প্রথম শব্দের শেষে সরে বসে কিছু বসাতে হচ্ছে না। দ্বিতীয় শব্দের শুরুতে কি বসবে? এটা হচ্ছে উর্মি বানান দীর্ঘকার দিয়ে হবে। উর্মি বানানটা কি দিয়ে হবে? দীর্ঘকার দিয়ে হবে। এরপর দেখেন গৃহর্ধ, গৃহর্ধকে ভাঙলে কি হবে? গৃহ, দেখেন গৃহ ওকারকে ভাঙলে গৃহ, আর তারপর হচ্ছে গৃহ যোগ ধয় বয় রেফ, গৃহ যোগ ধয় বয় রেফ। তার মানে কার্ড আনসার কি হবে? কার্ড আনসার হচ্ছে গৃহ যোগ ঊর্ধ্ব, গৃহর্ধ। ঊর্ধ্ব বানানটা কি হয়? দীর্ঘকার দিয়ে হয়। ঊর্ধ্ব বানানটা কি হয়? দীর্ঘকার দিয়ে হয়। কনসেপ্টটা কি ক্লিয়ার? এ পর্যন্ত কি বুঝছেন? রুল 4 কি? দেখেন রুল 4 হচ্ছে আমরা বলছিলাম যে স্বরে বা স্বরের পরে যদি রি থাকে দুটো মিলে রেফ হয়। তো আমরা তার এত ঝামেলার মধ্যে যাব না। আমরা কি করব? রেফ থাকলে ওই জায়গায় একটা রি বসে দিব। যেমন যেমন দেখেন আমি যদি বলি শীতার্থ, দেখেন আমি যদি বলি শীতার্থ, তাহলে রেফ আছে না? ব্যাস, চোখ বন্ধ করে খালি রেফের জায়গায় একটা রি বসায় দেন, তাহলে কারেক্ট আনসার কি হবে? শীত যোগ ঋত, শীতার্থ, শেষ।
যদি বলি ক্ষুধার্ত তাহলে কি হবে ভাই? ওকে, চিন্তা করেন ক্ষুধার্ত কি আছে এখানে? ক্ষুধার্ত আমার এখানে রেফ আছে, তাহলে ক্ষুধার্ত রেফের জায়গায় রি বসে দেন। তার মানে কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে ক্ষুধা যোগ ঋত, ক্ষুধার্ত শেষ। ওকে, আমি যদি বলি বন্যার্ত, এটা কি হবে ভাই? বন্যার্ত এটা কি হবে? ওকে, সিম্পল, আপনি বসায় দেন বন্যার পরে ঋত বসায় দেন, দ্যাটস ইট, শেষ। যদি বলি ভয়ার্ত, ভয় যোগ ঋত, শোকার্ত, শোক যোগ ঋত, শেষ, সিম্পল, কনসেপ্ট ক্লিয়ার। এবার আসেন রুলস 5। রুলস 5, ওকে আসেন রুল 5 কি? আসেন রুল 5 হচ্ছে, ভালো করে খেয়াল করেন রুল 5 কি। রুল 5 ছিল এরকম যে সরেয় বা সরেয়ার পরে, সরেয় বা সরেয়ার পরে যদি এ বা ওই থাকে তাহলে দুইটা মিলে ঐকার হবে। সরেয় বা সরেয়ার পরে এ বা ওই থাকলে দুইটা মিলে ঐকার হবে। আচ্ছা এখন চলেন, এখন আমরা তো এভাবে শিখবো না, আমরা শিখবো উল্টা দিক থেকে। যেমন যেমন মনে করেন আমি যদি বলি, দেখেন আমি যদি বলি অতুল ঐশ্বর্য, খেয়াল করেন, আমি যদি বলি অতুল ঐশ্বর্য, আচ্ছা অতুল ঐশ্বর্য, অতুল ঐশ্বর্য, ওকে এখানে ঐকার আছে। আমি যদি বলি আমি যদি বলি জনৈক, আমি যদি বলি জনৈক, অথবা আমি যদি বলি মতৈক্য, আমি যদি বলি মতৈক্য, তাহলে এবার খেয়াল করেন অতুল ঐশ্বর্য, জনৈক, মতৈক্য, ঠিক আছে। আমি যদি বলি সর্বৈব, আমি যদি বলি সর্বৈব, সর্বৈব, তাহলে এগুলা এগুলোর সন্ধি বিচ্ছেদ কি হবে? আসেন আমরা একটু ভাঙি এগুলা। দেখেন অতুল ঐশ্বর্য, তাহলে ঐকার জায়গাটা ভেঙে ফেলি আমরা। দেখেন অতুলই, অতুলই তার মানে লয়ের পরে ঐকার আসছে, তাহলে ল পর্যন্ত একসাথে লিখে ফেলি আমরা। ল পর্যন্ত একসাথে লিখলে হবে অতুল যোগ তার বসয় ব জয় রেফ। এখন দেখেন অতুল শব্দের অর্থ আছে না নাই? হ্যাঁ আছে, অতুল মানে প্রচুর। আর এখানে হচ্ছে দ্বিতীয় শব্দ শুরুতে কি বসবে? এ বা ওই দুইটার একটা, মানে ঐকার থাকলে দ্বিতীয় শব্দ শুরুতে এ বা ওই দুইটার যে কোনো একটা বসবে। তো এখানে আমি কি বসাবো? এ দিলে অর্থ হয়? হয় না, এখানে দিলে হবে কি? ওই দিতে হবে, অর্থাৎ অতুল যোগ ঐশ্বর্য, অতুল ঐশ্বর্য। কনসেপ্ট ক্লিয়ার? অতুল যোগ ঐশ্বর্য, অতুল ঐশ্বর্য। এখানে যেমন দেখেন জনৈক, তাহলে জ ন যোগ ক। এখন আপনি চিন্তা করেন জন শব্দের অর্থ আছে, কিন্তু এখানে যদি আমি এ না দেই, আমি যদি এখানে ওই দিই, তাহলে এখানে হবে ঐক্য। ঐক্য শব্দের কোনো অর্থ আছে? তার মানে কি জন যোগ এক। কিন্তু আমি যদি বলি মতৈক্য, এখানে কিন্তু ঠিকই মত যোগ, এখানে মত যোগ, এখানে ক, মত যোগ এখানে হচ্ছে ক, আর ক এর আগে কিন্তু এখানে আমাকে সরি কয় জফলা, যেহেতু এই যে কয় জফলা আছে, তো কয় জফলার আগে এখানে কিন্তু আমাকে ওই দিতে হবে, কারণ এ দিলে এটা হবে ঐক্য। ঐক্য শব্দের কোনো অর্থ নাই, এটা হবে ওই দিয়া, তখন হবে মত যোগ ঐক্য, মতৈক্য, মত যোগ ঐক্য, মতৈক্য। সর্বৈব এটা কি হবে? দেখেন সর্বৈব, সর্বৈব, তাহলে সর্বই, সর্বই। এখন দেখেন এখানে কি বলি রেফের নিয়ম ফলো করবেন নাকি ঐকার নিয়ম ফলো করবেন? রেফের নিয়ম ফলো করবেন নাকি ঐকার নিয়ম ফলো করবেন? আপনার যেটা মন চায় করতে থাকেন, সামনে আগাইতে থাকেন, সমস্যা কি? এবার দেখেন ব্যাপারটা হচ্ছে ঐকার নিয়ম ফলো করলে এটা হবে হচ্ছে সর্ব যোগ তারপরে ব। এখন ব এর আগে কি দিলে অর্থ হয়? কারণ আনসার হচ্ছে এ দিলে অর্থ হবে সর্বযোগ এব, সর্বৈব। এই এব মানে হচ্ছে সময়, সর্বৈব মানে হচ্ছে সব সময়, সর্বৈব মানে কি সব সময়। কনসেপ্ট কি ক্লিয়ার? ওকে, রুলস নাম্বার 6 আসেন। রুল 6, রুল 6 কি? আসেন রুল 6 হচ্ছে, ভালো করে বুঝো রুল 6। রুল 6 কি? রুল 6 হচ্ছে আমাদের রুলসটা ছিল এরকম যে সরেয় বা সরেয়ার পরে যদি ও বা ও থাকে তাহলে দুইটা মিলে ও হয়। সরেয় বা সরেয়ার পরে যদি ও বা ও থাকে তাহলে দুইটা মিলে ও হয়, ঠিক আছে। সরেয় বা সরেয়ার পরে যদি ও বা ও থাকে দুইটা মিলে ও হয়, এটা হচ্ছে এটা হচ্ছে রুল নাম্বার 6। কিন্তু আমরা তো এভাবে শিখবো না, আমরা তো উল্টা দিক থেকে শিখবো। উল্টা দিক থেকে শিখবো যেমন কি? আসেন যেমন আমি যদি বলি এরকম যে আমি যদি বলি এরকম যে উল্টা দিক থেকে ওকার আছে না, খেয়াল করো মহৌষধ, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট, খুব ভালো করে খেয়াল করেন ভাই। বিকজ এটা আপনার কাছে যে বই আছে আমি ড্যাম শিওর আপনার বইতে এটা ভুল আছে, যদি আমার অন্বেষণ বই না থেকে থাকে। যদি আমার বই না থেকে থাকে তাহলে আপনার কাছে যে বই আছে আপনার কাছে সে বইতে ভুল আছে। এটা বাংলাদেশের সব বইতে এটা ভুল দেওয়া, ভালো করে খেয়াল করেন। মহৌষধ আর একটা হচ্ছে মহৌষধি, মহৌষধি, খেয়াল করেন ব্যাপারটা কি আমি একটু ভেঙে দেখাই। মহৌষধ আমি দেখতেছি এখানে ঔকার আছে, তো ঔকার থাকলে ঔকার যেটা ভেঙে ফেলবো, ঔকার যেটা ভাঙলে হবে হচ্ছে মহৌ, তার মানে মহ আর তার অধি এই পর্যন্ত হবে, এই তো। আর সরি এটা হচ্ছে সদ, এটা হচ্ছে সদ এই পর্যন্ত হবে। আর এটা হবে হচ্ছে মহৌষধি, তার মানে মহ আর তারপর হচ্ছে হবে সধি এই পর্যন্ত হবে, এই তো নাকি? এইটুকু তো আশা করি ক্লিয়ার। এখন ব্যাপারটা হচ্ছে চিন্তা করেন, এখানে বলছে যে ঔকার থাকলে প্রথম শব্দের শেষে সরে বসবে।
এখন আপনি বলেন মহ শব্দের কোনো অর্থ আছে? নাই। তাহলে এটা কি হবে? মহা। এটা কি হবে? মহা। এখন দ্বিতীয় শব্দের শুরুতে কি হবে? ও না ও, দুইটার একটা, কোনটা হবে? এখন দেখেন দ্বিতীয় শব্দের শুরুতে আমি যদি বলি ও, এখানে ও দিলে কোনো অর্থ হয় না, ঔষধ হয় না। তো এটা দিলে দিতে হবে ও, তার মানে মহাযোগ ঔষধ, মহৌষধ। মহাযোগ ঔষধ, মহৌষধ। কিন্তু এখানে ও দিলে কোনো ঝামেলা নাই। ঝামেলাটা হচ্ছে এখানে যদি আমি, ঝামেলাটা হচ্ছে এখানে যদি আমি মানে এইখানে ও দেই, মানে এই যে যখন মহৌষধি থাকবে, মহৌষধ, এটার মধ্যে কোনো ঝামেলা নেই। ঝামেলা হচ্ছে মহৌষধি। কেন ঝামেলা? কারণ এখানে ও দিলে হবে ঔষধি, আর ও দিলে হবে ঔষধি। এবং দুঃখের বিষয় দুইটারই অর্থ আছে। মহাযোগ ঔষধি এটারও অর্থ আছে, মহাযোগ ঔষধি এটারও অর্থ আছে। বোথ অফ দেম দুইটারই অর্থ আছে। এখন বলেন কি দিবেন? মহাযোগ ঔষধি দিবেন না মহাযোগ ঔষধি দিবেন? বাংলাদেশের ম্যাক্সিমাম রাইটারের বইতে এটা দেওয়া আছে মহাযোগ ঔষধি, এটা দেওয়া আছে। বাংলাদেশের ম্যাক্সিমাম রাইটারের বইতে এটা দেওয়া আছে মহাযোগ ঔষধি। ইভেন আমাদের ক্লাস 9-10 যে পুরাতন বাংলা ব্যাকরণ বই, সেই বইতেও এটা মহাযোগ ঔষধি দেওয়া। এবং এই কারণে 9-10 ব্যাকরণ বইকে কপি করে যারা বই লিখছে, কোনো কিছু চিন্তা বিবেচনা বিচার বিবেচনা কিচ্ছু না করে যারা বই লিখছে, জাস্ট খালি কপি পেস্ট, মনে করেন সবার বইতে লেখা মহাযোগ ঔষধি। কেউ কিছু জিজ্ঞেস করলেই বলবে 9-10 ব্যাকরণ বইতে এটা আছে। সিম্পল হিসাব। আপনি যে লেখককে জিজ্ঞেস করেন, বলবে এক কথায় 9-10 ব্যাকরণ বইতে আছে। ওরে খোদারে, 9-10 ব্যাকরণ বইতে কি ভুল আছে কিনা এটাও তো একটা দেখার বিষয়। এটা একটা দেখার বিষয় না? আপনি একটা নর্মাল জিনিস বুঝেন না। এটা মহাযোগ ঔষধি হবে নাকি ঔষধি হবে? এটা 100% ঔষধি হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন? শাওন ভাই বলছে এই জন্য না। ব্যাপারটা হচ্ছে আমি প্রথমে আপনাকে বলছিলাম যে হিমাচল শব্দের সন্ধি বিচ্ছেদ যখন আমরা করি, মনে আছে? হিমাচল শব্দের সন্ধি বিচ্ছেদ করার সময় আমি আপনাকে বলছিলাম যে নর্মালি দ্বিতীয় শব্দের শুরুতে মানে মানে দ্বিতীয় শব্দের শুরুতে ওই একই বর্ণ, মানে দুইটা বর্ণ দিলে অর্থ হবে এরকম কেস খুব কম হয় নর্মালি। যেমন এই যে এই জায়গায় কিন্তু আ দিলে অর্থ হয় না, আন্ন হয় না, অন্য অই হয়। কিন্তু অচল শব্দের মানে চল শব্দের পূর্বে অ দিলে অর্থ হয়, আ দিলে অর্থ হয়, এরকম কেস খুব কম হয়। দুইটাকে দিলেই অর্থ হবে এরকম কেস খুব কম হয়। তো যখন দুইটা দিলেই অর্থ হয় তখন কি করতে হবে? অর্থের দিক থেকে কোনটা লজিক্যাল সেটা দেখতে হবে। একটু চিন্তা করেন, আমার যে এটা মানে এটা পড়ার সময় হিমাচল, তো এটা পড়তে কিন্তু হিমা লাস্টে আসতেছে। তো এই কারণে আমি যদি বলি হিমযোগ আচল, তাহলে হবে? অর্থের দিক থেকে মিলাইতে হবে, উচ্চারণের দিক থেকে না। তাহলে অর্থের দিক থেকে হিমযোগ আচল দিলে হবে শারীর অতিরিক্ত ঠান্ডা প্রান্ত ভাগ, এটা হয় না। হিমযোগ অচল দিলে হবে মানে ঠান্ডা পর্ব। ঠিক একই ভাবে এই জায়গায় আপনি যদি মহাযোগ মানে ঔষধি দেন, ঔষধি, তাইলে হবে কি জানেন? ঔষধি মানে কি জানেন? ঔষধি মানে একবার ফল পাকলে যে গাছ মারা যায়। আপনারা এক কথা প্রকাশের মধ্যে পড়ছেন না, একবার ফল পাকলে যে গাছ মারা যায় তাকে কি বলে? ঔষধি। আর ঔষধি মানে কি? যে গাছ থেকে ঔষধ তৈরি হয়, ভেষজ ঔষধ তৈরি হয়। এবার আপনি বলেন তাহলে মহৌষধি মানে কি? বনের সেই মহান ঔষধ যার থেকে ঔষধ তৈরি হয়, নাকি বনের সেই মহান ঔষধ মানে বনের সেই মহান গাছ যেটা একবার ফল দিয়ে মরে যায়? বলেন, বনের সেই মহান গাছ যেখান থেকে ঔষধ তৈরি হয়, না বনের সেই মহান গাছ যেটা একবার ফল দিয়ে মরে যায়? কোনটা? 100% বনের সেই মহান গাছ যেটা থেকে ঔষধ তৈরি হয়, এটা হচ্ছে মহৌষধি। এবং আপনি চাইলে বাংলা একাডেমির অভিধান খুলে নিজে চেক করে দেখতে পারেন মহৌষধি শব্দ সন্ধি বিচ্ছেদ কি দেওয়া আছে। মহাযোগ ঔষধি দেওয়া আছে, ঔষধি না। আনসারটা কি ক্লিয়ার? সো অবশ্যই 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 এটার কারেক্ট আনসার মহাযোগ ঔষধি দিতে হবে যদি পরীক্ষা আসে। হ্যাঁ, যদি মহাযোগ ঔষধি না আসে মানে অপশনে না থাকে, সেই ক্ষেত্রে আপনি মহাযোগ ঔষধি দিতে পারেন, ঔষধি। কিন্তু ঔষধি থাকলে ঔষধি দিতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? বুঝছেন না বুঝেন নাই?